গত কয়েকদিনে যা ঘটেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা বার্তা। দেশের শীর্ষ সংবাদ মাধ্যম প্রথম আলো এবং শীর্ষ ইংরেজি সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টার দুটোরই কার্যালয় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হলো। দুটোরই প্রকাশনা সাময়িকভাবে থেমে গেল, ইতিহাসে প্রথমবারের মতো ছুটির দিন বাদ দিয়ে। অনলাইন সংস্করণও দীর্ঘ সময় বন্ধ ছিল। ঢাকার বাইরে একাধিক জায়গায় হামলা ভাঙচুরের খবর এসছে। সেই রাতে সাংবাদিক কর্মীরা আতঙ্কে ভবন ছাড়তে বাধ্য হয়েছেন, কোথাও কেউ ছাদে আটকে থেকেছেন। উদ্ধার প্রচেষ্টা দেরিতে কার্যকর হয়েছে। এসব মিলিয়ে এটি শুধু মিডিয়ার উপর আঘাত নয়, এটি রাষ্ট্রের ওপর আঘাত, নাগরিকের উপর আঘাত এবং সবচেয়ে বড় করে বললে গণতান্ত্রিক ভবিষ্যতের ওপর আঘাত। আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য। একটা পুরনো নাটক বারবার মঞ্চস্থ হয়। প্রথমে মাঠের এক কোণ থেকে উগ্র স্লোগান ওঠে, কোনো একটা সংবাদপত্র বন্ধ, কোনো সাংস্কৃতিক পরিসর কুড়িয়ে, কোনো শাহবাগী বাম উদীচী ছায়ানট শব্দগুচ্ছকে শত্রু বানিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তারপর কেন্দ্রীয় পর্যায় থেকে আসে, আমরা ব্যথিত, এগুলো আমাদের কাজ নয়, একটি উস্কানিদাতা গ্রুপ করেছে। আর সঙ্গে থাকে ভারী কাগজের বিবৃতি, আনুষ্ঠানিক নিন্দা, ক্ষণিকের নৈতিকতা। কিন্তু মাঠে যে আগুন লাগে সে আগুন বিরতির কালি দিয়ে নেভে না। বাংলাদেশ এখন ঠিক এই চক্রেই আটকে আছে। স্লোগান, ধ্বংস, নিন্দা, দায় এড়ানো, তারপর আবার স্লোগান। আর এই চক্র যত দ্রুত ঘুরছে তত স্পষ্ট হচ্ছে যে নির্বাচন শুধু কমিশনের তফসিলের বিষয় নয়। নির্বাচন আসলে রাষ্ট্রের সক্ষমতার পরীক্ষা। রাষ্ট্র কি নাগরিকের জীবন, প্রতিষ্ঠানের নিরাপত্তা, মত প্রকাশের অধিকার রক্ষা করতে পারে? গত কয়েকদিনে যা ঘটেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা বার্তা। দেশের শীর্ষ সংবাদ মাধ্যম প্রথম আলো এবং শীর্ষ ইংরেজি সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টার দুটোরই কার্যালয় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হলো। দুটোরই প্রকাশনা সাময়িকভাবে থেমে গেল, ইতিহাসে প্রথমবারের মতো ছুটির দিন বাদ দিয়ে। অনলাইন সংস্করণও দীর্ঘ সময় বন্ধ ছিল। ঢাকার বাইরে একাধিক জায়গায় হামলা ভাঙচুরের খবর এসছে। সেই রাতে সাংবাদিক কর্মীরা আতঙ্কে ভবন ছাড়তে বাধ্য হয়েছেন, কোথাও কেউ ছাদে আটকে থেকেছেন। উদ্ধার প্রচেষ্টা দেরিতে কার্যকর হয়েছে। এসব মিলিয়ে এটি শুধু মিডিয়ার উপর আঘাত নয়, এটি রাষ্ট্রের ওপর আঘাত, নাগরিকের উপর আঘাত এবং সবচেয়ে বড় করে বললে গণতান্ত্রিক ভবিষ্যতের ওপর আঘাত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এটাকে বাংলাদেশের প্রেস ফ্রিডম সংকটের ট্রিগার মোমেন্ট হিসেবে দেখছে। কারণ এমন অগ্নিসংযোগ কেবল ক্ষতি করে না, আতঙ্ক সৃষ্টি করে। আতঙ্কই সেন্সরশিপের সবচেয়ে কার্যকর অস্ত্র। আমি যে খেলা রিপিট হওয়ার কথা বললাম, সেটা সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা এক ধরনের বিভক্ত দায়িত্বের রাজ। মাঠে যারা আগুন লাগায় তারা দাবি করে, জনরোষ যারা আগুন ঠেকাতে ব্যর্থ হয় তারা বলে হঠাৎ ঘটেছে। যারা নৈতিক নেতৃত্ব দাবি করে তারা বিবৃতিতে সীমাবদ্ধ থাকে। আর যে সমাজটি এগুলো দেখছে সে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়। এই অভ্যাসটাই রাষ্ট্রের জন্য মারাত্মক। কারণ একবার যদি মানুষ বিশ্বাস করতে শুরু করে যে সহিংসতা অনিবার্য, তাহলে আইন মানার সংস্কৃতি ভেঙে পড়ে। তখন নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ সবাই কেবল পরিস্থিতির পেছনে দৌড়ায়। পরিস্থিতি আর কারো নিয়ন্ত্রণে থাকে না। এখানেই কুষ্টিয়ার জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের খবরটা আরেকটা লাল পতাকা। নির্বাচন অফিস মানে কেবল একটা ভবন নয়, এটা নির্বাচনী অবকাঠামোর প্রতীক। ভোটার তথ্য, দাপ্তরিক নথি, মাঠ পর্যায়ের ব্যবস্থাপনা। সেখানে আগুন লাগার অর্থ কেউ কেবল একটি প্রতিষ্ঠানে আগুন দেয়নি, কেউ নির্বাচনী প্রক্রিয়ার উপর মনস্তাত্ত্বিক হামলা করেছে। বড় ক্ষতি না হলেও বার্তাটা স্পষ্ট। নির্বাচনকে ভয় দেখিয়ে, নির্বাচনকে অকার্যকর করে রাষ্ট্রকে ব্যর্থ প্রমাণ করে দেয়া। ঠিক এই সময়ই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সিনেটের চূড়ান্ত অনুমোদন হয়ে গেছে। তিনি আগে ঢাকায় রাজনৈতিক অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে কাজ করেছেন, পরে কৌশলগত কমান্ড সহ নানা জায়গায় দায়িত্বে ছিলেন। মানে তিনি বাংলাদেশকে দেখবেন কেবল মানবিক দৃষ্টিতে নয়, ভূ রাজনৈতিক ও নিরাপত্তাগত দৃষ্টিতেও। তার শুনানির সার কথা ছিল, বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। এটি বড় নির্বাচন সামনে,
একই সঙ্গে ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের ভূমিকা, অর্থনীতি এবং চীনের সঙ্গে সম্পর্কের ঝুঁকি সুযোগ সবই মার্কিন এজেন্ডায়। এই বাস্তবতা আমাদের জন্য কি অর্থ বহন করে? অর্থটা সরল, বিশ্ব এখন বাংলাদেশের নির্বাচনকে শুধু ভোট হিসেবে দেখবে না, দেখবে স্টেট ক্যাপাসিটি হিসেবে। সাংবাদিকের নিরাপত্তা দিতে না পারলে, নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে, বড় শহরের কেন্দ্রস্থলে সংবাদ মাধ্যমের অফিস জ্বলে গেলে তখন যে কোনো আন্তর্জাতিক অংশীজনের চোখে প্রশ্ন উঠবে, এই দেশে শান্তিপূর্ণ ভোট আদৌ সম্ভব? বিনিয়োগ, বাণিজ্য, উন্নয়ন, সহযোগিতা সব কিছুর সঙ্গে শাসন ব্যবস্থা ও স্থিতিশীলতার যোগ আছে। সুতরাং মিডিয়ায় হামলা বাংলাদেশের ভাবমূর্তিকে যে ক্ষতিগ্রস্ত করে তা কোনো আবেগী বাক্য নয়, এটা অর্থনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা। এখানে আরেকটা সূক্ষ্ম দিক আছে, যেসব শক্তি সংবাদ মাধ্যমকে শত্রু বানায় তারা আসলে দুটো লক্ষ্য একসঙ্গে অর্জন করতে চায়। এক, জনপরিসরে ভয় তৈরি করা যাতে মানুষ মুখ খোলা কমিয়ে দেয়। দুই, সরকারকে চাপের মুখে ফেলা যাতে সরকার নিরাপত্তাহীনতার দায় নেয় এবং পরে কঠোরতার অজুহাতে নাগরিক স্বাধীনতাকে সংকুচিত করার প্রলোভনে পড়ে। এই দুমুখী ফাঁদ থেকে বের হওয়ার একটাই পথ, রাষ্ট্রকে নিরপেক্ষভাবে শক্ত হতে হবে। অপরাধীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা, কিন্তু মত প্রকাশের জায়গা সংকুচিত না করে। নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু সন্দেহভাজন বানিয়ে সমাজকে আরও ভাঙা নয়। আবার বক্তব্যের শুরুতে যে ছাত্র রাজনীতির ক্যাম্পাস বিবৃতি নিন্দার চক্র আছে, সেটাও এই জাতীয় ফাঁদের অংশ হতে পারে। কারণ শিক্ষাঙ্গনের উগ্রতাকে যদি নিয়ন্ত্রণহীন রাখা হয় তাহলে সেটাই একসময় শহরের উগ্রতায় রূপ নেয়। তখন এটা কারা করছে প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, এটা থামাবে কে? আর এখানেই অন্তর্বর্তী সরকারের পরীক্ষাটি সবচেয়ে কঠিন। সরকার যদি সত্যিই গণতান্ত্রিক উত্তরণের কথা বলে থাকে, মিন করে, তাহলে তার প্রথম শর্ত নাগরিকের নিরাপত্তা এবং সংবাদ মাধ্যমের নিরাপত্তা। সংবাদ মাধ্যমকে শত্রু বানালে আপনি কেবল সম্পাদককে নয়, পাঠককে আঘাত করেন, কারণ পাঠকই গণতন্ত্রের মালিক, তথ্যের অধিকারী, নাগরিকত্বের ভিত্তি। বাংলাদেশের রাজনীতি আমাদের শিখিয়েছে ভয়কে রাজনৈতিকভাবে মুদ্রা বানানো খুব সহজ, কিন্তু ভয়ের দাম জাতিকে দিতে হয় বহু বছর। আজ প্রথম আলো, ডেইলি স্টার, কাল হয়তো অন্য কেউ। আজ নির্বাচন অফিস, কাল হয়তো কোনো জেলাতে ভোটের মাঠ। তাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো রাষ্ট্র যেন বার্তা দেয় সহিংসতার কোনো নৈতিক ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। নিন্দার বিবৃতি দরকার, কিন্তু বিবৃতির চেয়ে দরকার দৃশ্যমান রাষ্ট্রীয় সক্ষমতা, দ্রুত তদন্ত, গ্রেফতার মামলা, বিচার প্রক্রিয়ার রোডম্যাপ। মিডিয়া হাউসগুলোর জন্য নিরাপত্তা প্রোটোকল, নির্বাচনী অফিস, কমিশন, প্রার্থী, সাংবাদিক সবাইকে নিয়ে একটি সমন্বিত নিরাপত্তা কাঠামো। না হলে খেলা রিপিট হবে, আর প্রতিবার রিপিটের সঙ্গে বাংলাদেশ আরও একটু করে স্বাভাবিকভাবে হারাবে, গণতন্ত্রকে হারাবে, স্বাভাবিকতাকে হারাবে। নতুন মার্কিন রাষ্ট্রদূত যখন ঢাকায় নামবেন, তিনি শুধু কূটনৈতিক সৌজন্য দেখবেন না, তিনি দেখবেন রাষ্ট্র তার নাগরিককে কতটা সুরক্ষা দিতে পারে এবং নির্বাচনকে কতটা বিশ্বাসযোগ্য করতে পারে। আমাদেরও সেই একই প্রশ্ন নিজেদের কাছে রাখতে হবে। আমরা কি নিন্দার দেশ হতে চাই, নাকি আইনের দেশ হতে চাই? আগুনের পরে কাগজে শোকলিপি লিখে লাভ নেই, আগুনের আগে রাষ্ট্রকে দাঁড়াতে হয়। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।